নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। একদমই ঠিক, আমরা অনেক দিন আগে মায়াপুর গেছিলাম। আজকের আমার ভিডিওটা মায়াপুর নিয়েই। মায়াপুরে গিয়ে আমরা কী কী দেখেছি, কোথায় থেকেছিলাম, সব কিছু ইনফরমেশান আজকে আপনারা আমার ভিডিও থেকে পেয়ে যাবেন। আমরা বর্ধমান থেকে মায়াপুর গেছিলাম বাই কারে। সকাল 6টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ওখানে গিয়ে পৌঁছাই 8:45। বেশ কিছুটা সময় আমাদের লেগে গেছিলো, কারণ মায়াপুর ঢোকার মুখে প্রচুর জ্যাম থাকার জন্য আমাদের টাইম লেগে গেল 8:45 অবধি। না হলে আমরা আরেকটু আগেই ঢুকে যেতাম। ঢোকার পর আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, কারণ তার আগে আমরা যেহেতু 4 হুইলারে গেছিলাম, গাড়ি পার্কিংয়ের জায়গাটা আগেই ছিল, তাই আমরা পাশের যে রাস্তাটা ছিল ওই দিকে ঢুকে সোজা গদা ভবনের দিকে চলে যাই। তার আগে আমরা গাড়িটা পার্কিং করে নিয়েছিলাম। এখানে 24 ঘন্টার জন্য গাড়ি পার্কিং পড়বে আপনাদের 100 রুপিস। আপনারা মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে অনেক জায়গা পাবেন গাড়ি পার্কিং করার জন্য, কিন্তু রেট সব জায়গায় একই। এরপর আমরা চলে এসেছিলাম গদা ভবনে। যেহেতু 9টা থেকে মহাপ্রসাদের কুপন কাটার সময় ছিল, আমরা অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই সোজা চলে এসেছিলাম গদা ভবনে লাঞ্চের কুপনটা কেটে নেওয়ার জন্য। মহাপ্রসাদ আপনারা এখানে অনেক ভবন আছে, প্রত্যেকটা ভবন থেকেই পাবেন। এছাড়া মন্দিরের যে ফার্স্ট গেটটা আছে ও অখণ্ড হরিনাম সংকীর্তনের ঠিক অপোজিট সাইডেই, ওখানে প্রচুর স্টল আছে, যে স্টলগুলো থেকেও আপনারা মহাপ্রসাদ পেতে পারেন। এছাড়া ভিতরে অনেক জায়গা আছে মহাপ্রসাদের জন্য, তাই যারা একটু দেরি করবেন তাদের চিন্তা করার কিছু নেই, ওই দিন মহাপ্রসাদ আপনারা পেয়েই যাবেন। আসলে ইস্কন মন্দিরে আসবেন, ঠাকুরের আশীর্বাদ তো আছেই, মহাপ্রসাদ আপনারা পাবেনই। কিন্তু আমরা গদা ভবনে এসেছিলাম, সেখানে কুপনের প্রাইস ছিল 150, কারণ আমরা আগেও মায়াপুর ঘুরেছি এবং সেখানে আমরা 90 রুপিসেরটা খেয়েছিলাম। এবার আমাদের ইচ্ছাই ছিল 150টাই নেব। আর তার আগে আমরা এখানে ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম, যেহেতু সকালে বেরিয়েছি, খাওয়া হয়নি বাড়ি থেকে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম উত্তাপাম নিয়েছিলাম আর পরোটা নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার কিন্তু খুব ফ্রেশ ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর টুকটাক কিছু ঘোরার পর, আসলে যে টাইমে আমরা গেছিলাম প্রচুর রোদ ছিল, তাই ব্রেকফাস্ট করে নেওয়ার পরই আমরা চলে গেছিলাম সোজা রুমে। আমরা নিয়েছিলাম কোচ ভবনে। কোচ ভবনের একদম মেন মন্দিরের পাশেই যে ভবনটা, সেটাই হলো কোচ ভবন। কোচ ভবনের যে রুমটা আমরা বুক করেছিলাম সেটা ছিল 4200। প্রচুর কস্টলি ছিল। আসলে মায়াপুর আসার প্ল্যানটা আমাদের ছিল না, হঠাৎ করেই ঠিক হয়ে যায়। আপনারা যারা আগে থেকে প্ল্যান করছেন তারা গদা ভবনে বুকিং পেয়ে যাবেন এবং অনেক কম রেঞ্জেও রুম আছে। আমরা যেহেতু একটু দেরিতে বুকিং করেছিলাম, সেদিন সব রুম মোটামুটি বুক হয়ে গেছিলো, তাই আমাদের কোচ ভবনের এই রুমটাই বুক করতে হয়েছিল। কিন্তু এক প্রকার ভালো, একদম মেন মন্দিরের সামনে, আমরা পুরো মন্দিরের আরতি, সন্ধ্যা আরতির প্রত্যেক মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। যেহেতু আমরা এখানে চলে এসেছিলাম 10টার আগেই, আর আমাদের 10:30টার সময় চেক ইন ছিল, তাই তার আগে আমরা রুম পাইনি। তারপর 10:30 বাজার পর রুমে গেলাম। আর এই যে কোচ ভবনের সামনেই যেটা দেখছেন সেটা হলো নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। এটা কিন্তু ওপেন হয়নি, বলা হচ্ছে যে 2026 বা 27 করে এটা ওপেন হয়ে যাবে। এই কোচ ভবনে সিঁড়ি, লিফট দুটোরই ব্যবস্থা আছে। বয়স্ক যারা থাকবেন তাদেরও কোনো অসুবিধা হবে না, লিফট ইউজ করতে পারবে। আজকালকার দিনে অবশ্য বয়স্ক না, লিফট থাকলে সবাই ইউজ করবে, আমরাও লিফটেই এসেছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট রুমটা। এখানে আমরা 2টো রুম বুক করেছিলাম। রুমটার ফার্স্টে এদের রুমগুলোতে দেখছি 2টো করে ডোর, একটা মসকিউটো নেট লাগানো রয়েছে, তারপর মেন ডোরটা রয়েছে। রুমগুলো এতটাই বিশাল বড় রুমগুলো ছিল। আমরা 2টো রুম বুক করেছিলাম, 2টো রুমই আর কি বিশাল বড় আর অসাধারণ দেখতে ছিল। কিন্তু যাই হোক, যখন দেখেছিলাম 4টে বেড ছিল। এছাড়া এই রুমে আপনারা 4 জন থাকতে পারবেন, আর এক্সট্রা 2 জনও থাকতে পারবে, মানে টোটাল 6 জন থাকতে পারবেন। কিন্তু আগে থেকে ওনাদের বলে দিতে হবে, ওনারা এক্সট্রা 2টো ম্যাট্রেস দিয়ে দেবেন। আর এই রুমে টেবিল থেকে শুরু করে চেয়ার, সোফা সব আছে। আবার বেডে, প্রত্যেকটা বেডে একটা করে টাওয়াল দেওয়া আছে, কাভার্ড আছে, ড্রেসিং টেবিল। বাথরুমটা এত ক্লিন, এত ভালো, জাস্ট 10 আউট অফ 10। আমি বাথরুমের জন্য 10 আউট অফ 10
দেবো। আসলে আমি কোথাও গেলে অনেক জায়গায় আমি আগেও ঘুরেছি, সবার ফার্স্ট আমার বাথরুমে দেখে একটা ব্যাপার থাকে। আসলে বাথরুম ক্লিন না থাকলে আমার ঠিক ভালো লাগে না, কিন্তু এখানে বাথরুমটা খুবই ক্লিন ছিল। যাই হোক, এরপর এর বাথরুমের যে ডোরটা ছিল তার সামনে আবার একটা মিরর ছিল, সেটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ, আমার ওটাও বেশ ভালো লেগেছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হলো না, এদের প্রত্যেকটা যে টেবিল আছে, প্রত্যেক টেবিলে আপনারা একটা করে গীতা পাবেন। এরপর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম গদা ভবনে। আবার কেন গদা ভবনে, যেহেতু আমরা কুপনটা কেটেছিলাম, এখানে মহাপ্রসাদ কুপন কাটার সময় আমরা টাইমিং দেখতে পাবেন। আমাদের টাইমিং ছিল 1টা থেকে 2:30-এর মধ্যে, তাই আমরা ওই টাইমেই গেছিলাম। গিয়ে দেখি প্রচুর লাইন, তো প্রচুর লাইনে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর এখানে যে 150 রুপিসের যে কুপনটা ছিল, এই কুপনে নাকি এসি রুমের ব্যাপার ছিল, একটা এসি রুমে বসে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর থালি সিস্টেম ছিল, ওনারা টেবিলে থালিতে অনেকগুলো কটোরা দিয়ে যাচ্ছিলো, আর প্রত্যেকটা কটোরাতে একটা করে আর কি ভেজিটেবলস দেবে। আমরা পেয়েছিলাম ভাত, আর সব কটোরা এখন আপাতত ফাঁকা দেখছেন, কিছুক্ষণ পর এগুলো সবই ফিল হয়ে যাবে। ছিল ডাল, তার সাথে ছিল মাটার পনির তরকারি, তার সাথে অনেকগুলো মিক্স ভেজিটেবলস আর কি, অনেক ভেজিটেবলস দিয়ে একটা ছিল, আর একটা শাক দিয়ে একটা তরকারি ছিল, বেগনি ছিল, স্যালাড, লেবু তো ছিলই, আর ছিল চাটনি আর পায়েস, পাঁপড়, ওটাও ছিল। যেহেতু ভিডিওটা আমার করা হয়নি, ওটা আমি খেয়ে নিয়েছিলাম, ওটার ভিডিও নেই। তারপর আমরা আবার হোটেলে ফিরে আসি। হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে, আসলে গরমের সময় গেছিলাম, বেশিক্ষণ ঘুরতে পারছিলাম না বাইরে। তারপর ইস্কন ভবনের ভেতরেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। আমরা বিকালের দিকে বেরিয়ে ওখানেই একটা টোটো বুক করে নিয়েছিলাম। একটু দরদাম করে নিতে হবে, কারণ ওরা আবার অনেকজনাকে অনেক রকম রেট বলে থাকছে। আমাদের 50 রুপিস নিয়েছিল যাওয়ার জন্য। আমরা গেছিলাম এখান থেকে সোজা গোশালা, কারণ গোশালাতে গিয়ে গোশালাটা দেখার, গোশালা শুধু না, ওখানে তো অনেক রকম ডেয়ারি প্রোডাক্টও পাওয়া যায়। আপনারা ওখানে দই, লস্যি, ক্ষীর, এছাড়া অনেক রকম মিল্কের প্রোডাক্ট ছিল। আমি যেহেতু খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করি না, আমি লস্যিটা ট্রাই করেছিলাম, ভালো লেগেছিল, কিন্তু ক্ষীরটা ট্রাই করিনি। মা ওখান থেকে ঘি কিনে নিয়ে এসেছিলো, বাড়িতে খেয়ে দেখেছিলাম যথেষ্ট ভালো খেতে। আমরা আগেও ইস্কনের ঘি খেয়েছি, ওটাও বেশ ভালো, কিন্তু খুব একটা মিল্ক প্রোডাক্ট আমি খাই না। গেছিলাম ওই টাইমটায় প্রচুর গরম ছিল, তাই আমরা ওই দুপুর টাইমটায় ভালো করে মন্দিরটা ঘুরে দেখতে পারিনি। ওই জন্য আমরা ঠিকই করেছিলাম সন্ধ্যের সময় মন্দিরগুলো ভালো করে দেখব। মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে আরেকটা রেস্টুরেন্ট আছে, গোবিন্দ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা আগেরবার গেছিলাম যখন, তখন খেয়েছিলাম। প্রত্যেকটা খাবার খুব ফ্রেশ আর টেস্টি। আপনারা যারা ইস্কন মন্দির যাবেন ভাবছেন, তারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় খেয়ে দেখবেন। অ্যান্ড খাবারের প্রাইসগুলোও ঠিকঠাক। রাতের ইস্কন মন্দির দেখতে তো অতীব সুন্দর, ওই জন্যই তো আমরা একটা নাইট এখানে স্টে করেছিলাম। হরিনাম সংকীর্তন হচ্ছিল, আর আমরা তো মন্দিরের আরতি দেখতে পাইনি, কারণ আমরা যখন গেছিলাম তখন এমনি মন্দিরের ঠাকুর দর্শন করা হয়েছিল, কিন্তু আরতি হওয়ার একটা পার্টিকুলার টাইম থাকে। তো 7টার সময় আরতি ছিল, তো 7টার সময় পূজার সামগ্রী নিয়ে আমরা আরতি দেখেছিলাম। এটা হলো মন্দিরের ফার্স্ট গেট। এই মন্দিরের ফার্স্ট গেটের ঠিক পাশেই আছে একটা অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান, আর ঠিক তার অপোজিটেই আছে শিলা প্রভুপাদের মন্দির আর শিলা প্রভুপাদের মিউজিয়াম। এই দুটো দেখার জন্য আপনাদের আলাদা করে পে করতে হবে। আর চারপাশে প্রচুর মার্কেট, নানা রকমের পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে, লেহেঙ্গা, তো ভালো অনেক রকমের ডিজাইনার কুর্তি, অনেক কিছু ছিল, বাচ্চাদের খেলনা ছিল। আমি এখানে অনেক কিছু কিনেও ছিলাম। ঠাকুরের সামগ্রীগুলো আরও খুবই সুন্দর, গোপালের জামা, সোয়েটার, খুব সুন্দর দেখতে, টুপি, এসব অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। সব শেষে চলে এসেছিলাম রাতের ডিনারের জন্য। এই ডিনারেও তো একই খাবার ছিল, আর কুপন কাটতে হয়েছিল, আগে থেকেই কুপন কেটে রেখেছিলাম। পরের দিন সকালে আমাদের ইস্কন মন্দির থেকে বিদায় নেওয়ার পালা। তো সকালে উঠে গিয়েছিলাম 5টায়, কেন সকালের আরতিটাও আমরা দেখবো বলে এসেছি যখন, সব কিছুই তো দেখবো। তো সকালেও পূজার সামগ্রী নিয়ে আরতি দেখে পুরো ইস্কন আমরা ঘুরে দেখেছি।
যতটা পেরেছি প্রত্যেকটা ভবন ঘুরে দেখেছি। আর একটা কথা, যে কোচ ভবনের সামনে বা কোচ ভবনে যারা থাকবেন তারা দুটো মন্দিরই খুব কাছ থেকে দেখতে পাবেন। মেন মন্দিরও, তার সাথে নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরও দেখতে পাবেন। যেহেতু আমরা চন্দ্রোদয় মন্দিরে যাইনি, কারণ ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল আর বিকাল 4টে থেকে টাইমিং ছিল, সেই সময় তো আমরা গোশালা ঘুরতে গেছিলাম, যে আমাদের একদিনই পুরোটা কভার করার কথা ছিল। ওই জন্য ওনারা বলছেন 2026-2027 করে এই মন্দিরটা পুরো নির্মাণ কার্য শেষ হয়ে যাবে। তো পুরোটা হয়ে গেলে, পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমরা না আবার আসবো ইস্কন মন্দিরে, তখন এসে পুরো। যারা ইস্কন মন্দির আসেননি তারা অবশ্যই একবার ইস্কন মন্দির এসে ঘুরে দেখে যাবেন, মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন। এটা একটা অন্যরকম অনুভূতি। আমার তো যতবারই আসে ততবারই নতুনই লাগে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি অনেক কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।